তিনবার জেলে গেছি, তিনবার জেলেই যতগুলো অফিসারের সঙ্গে কথা হয়েছে প্রত্যেকটা অফিসার এসে একই কথা বলেছেন, নওশাদ সিদ্দিকীর মতো মানুষ পশ্চিমবঙ্গে দুটো নেই, নওশাদ সিদ্দিকীর মতো নেতা দুটো নেই। বাস্তব কথা। আজকে আপনারা দেখেছেন 9 তারিখ 14 তারিখ রাতে, যখন 9 তারিখে এই ঘটনা ঘটেছিল, 14 তারিখ রাতে আর.জি.কর মেডিকেল কলেজের মতো হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ড ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল পুলিশের সামনে। পুলিশ গিয়ে বাথরুমে লুকিয়েছিল। আমার কাছে মানে তখন আমি রাত্রির 1টা-1:30 বাজে আমি লাইভ দেখি কলকাতার আর.জি.কর মেডিকেল কলেজের মতো হাসপাতালে, সেখানে একজন ডাক্তারি পড়ুয়াকে, একজন মহিলাকে খুন করে ধর্ষণ করা হয় এবং তারপরে প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে সুইসাইড করেছে আপনার মেয়ে, এবং তারপরে এতদিন পরেও 1 বছর পরেও তার কোনো বিচার হয় না। সেই অপরাধীরা 26-এ এই আমডাঙ্গা থেকে ইংরাজি না পারা এমএলএ নয়, যিনি বিধানসভার অর্ধেক অধিবেশনে উপস্থিত থাকেন না সেই এমএলএ নয়, যিনি আমডাঙ্গার মানুষের হয়ে কোনো কথা বলেন না বিধানসভায় গিয়ে সেই এমএলএ নয়, যিনি কোনো উন্নয়নের কাজ করতে পারেননি আমডাঙ্গায় সেই এমএলএ নয়। এমন এমএলএ নির্বাচিত করুন যিনি এমএলএ নওশাদ সিদ্দিকীর পাশে গিয়ে আগামী বছর যখন বিধানসভা শুরু হবে প্রতিটা বিধানসভায় উপস্থিত থেকে আমডাঙ্গার সাধারণ মানুষের, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের চাহিদার কথা বিধানসভায় তুলে ধরবেন। মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে প্রশ্ন করবেন, প্রত্যেকটা মন্ত্রীর চোখে চোখ রেখে প্রশ্ন করবেন। সেই বিধায়ককে আমাদের রামডাঙ্গা থেকে নির্বাচিত করতে হবে আগামী 2026-এ। সেই বিধায়ক আইএসএফ থেকে আমাদেরকে নির্বাচিত করতে হবে। পারবো তো? কথা আমি যে কথা বলতে বলতে থেমে গিয়েছিলাম, যে আমাদের বর্তমান যিনি এমএলএ তিনি বিধানসভায় গিয়ে, এখনো পেপারের খবর রয়েছে, প্রতিটা মেন স্ট্রিম মিডিয়ার কভারেজ রয়েছে, যে আমাদের আমডাঙ্গার বিধায়ক তিনি ইংরেজিতে বক্তব্য রাখবেন, শখ হয়েছে। ভালো কথা, ইংরেজিতে ড্রাফট করে নিয়ে গেছেন। দেখে দেখে বলতে গিয়ে পেপারে হেডলাইন বেরিয়েছে আমডাঙ্গার বিধায়ক ল্যাজে গোবরে হয়ে গেলেন ইংরাজি বক্তব্য রাখতে গিয়ে। এই আমডাঙ্গা থেকে বিধায়ক নির্বাচিত হতেন হাসিম আব্দুল হালিম, যিনি নির্বাচিত হয়ে আমাদের বিধানসভার অধ্যক্ষ হতেন, স্পিকার হতেন। এই আমডাঙ্গা থেকে বিধায়ক নির্বাচিত হতেন আব্দুস সাত্তার, যিনি গিয়ে সংখ্যালঘু মন্ত্রী হতেন। আর এই আমডাঙ্গার বর্তমান এমএলএ প্রশাসনিক বৈঠকে যখন তাকে জিজ্ঞাসা করা হয়, তুই তো, তোর আমডাঙ্গাতে তো বোমা গুলি, তোর কি লাগবে? বলছে আমার একটা গাইনও লাগবে। এইটা ওনার আমডাঙ্গার একমাত্র দাবি, মুখ্যমন্ত্রীর কাছে ওনার গাইনও লাগবে। আর ওনার কোনো দাবি নেই। আমডাঙ্গার রাস্তাঘাটের দাবি নেই, আমডাঙ্গার কলেজকে উন্নত করার দাবি নেই, দত্তপুকুর আমডাঙ্গা এলাকায় হসপিটাল করার দাবি নেই, ওনার অন্য কোনো দাবি নেই, একটা গাইনোর দাবি। আর হয়তো আরো বলতে দিলে বলতেন একটা জলের কল লাগবে। এগুলো ওনার বিধানসভায় দাবি। আপনারা দেখেছেন আমাদের বিধায়ক, ভাঙড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিরজাদা নওশাদ সিদ্দিকী, তিনি যতদিন বিধানসভা হয়েছে অধিবেশন প্রতিদিন বিধানসভায় উপস্থিত থেকেছেন। এবং শুধু উপস্থিত থেকেছেন না, সেদিনকে কোন মন্ত্রীকে কোন প্রশ্ন করেছেন ওনার ফেসবুক প্রোফাইল থেকে উনি পোস্ট করে রেখেছেন। আপনারা গেলে ওনার অফিসিয়াল ফেসবুক আইডি খুললে দেখতে পাবেন উনি বিধানসভায় কোন দিন কোন প্রশ্নটা কোন মন্ত্রীকে করেছেন। আর আমাদের বিধায়ক তার ফেসবুক আইডি খুললে দেখতে পাবেন দত্তপুকুরে 10 জন নিয়ে পথসভা করছেন, ক্ষমতায় রয়েছেন। আরো বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করছেন, লোকজন নেই। আমাদের বিধায়ক সাহেব রয়েছেন, 5-7 জন রয়েছেন। এখান থেকে তৃণমূলের অবস্থা তো পরিষ্কার হয়ে গেছে আমডাঙ্গায় 26-এ কি হবে। তারপরেও বিধানসভায় যে উনি যান কিনা আমরা তাও জানি না, আর গিয়ে কি বলেন আমরা তাও জানি না। এই আমডাঙ্গাকে বম গুলি সন্ত্রাস মুক্ত করার যে দাবি আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এই সাধনপুরে, রামপুরের মাটি থেকে রাখছে, আমরা আপনাদের এই সাধারণ মানুষকে এই অঞ্চলের আহ্বান করব যে আসুন আপনারা প্রত্যেকে আগামী 2026 নির্বাচনে আমরা বম গুলির দিকে হাত দেব না। আমরা কলমের লড়াই, আমরা পেনের লড়াই লড়ব। এবং আমরা স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, স্টুডেন্টস ফ্রন্ট উত্তর 24 পরগনা জেলা কমিটি এবং আমডাঙ্গা ব্লক কমিটির উদ্যোগে আমি শাহিন রয়েছে এবং আমাদের ব্লকের সেক্রেটারিও রয়েছে। আমি বলবো যে আমরা আমাদের বিধায়কের হাতে পেন তুলে দেবো এই 26-এ নির্বাচনের আগে। পেন তুলে দিয়ে আমরা নওশাদ সিদ্দিকী যে কথা বলেছেন যে সাধারণ মানুষের হাত থেকে বমগুলি কেড়ে নিন, আপনার সন্তানকে পড়ানোর জন্য যদি আপনাকে একবেলা রোজা রাখতে হয় একবেলা রোজা রাখুন, কিন্তু আপনার সন্তানকে শিক্ষিত করুন। তার এই কথার সমর্থনে আমরা এই আমডাঙ্গায় যারা বম বন্দুক মজুত করে ভোটের পর ভোট সন্ত্রাস করে, ভোটের পর ভোটে সাধারণ মানুষকে ভোট দিতে দেয় না, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করে, সেই আমডাঙ্গার এমএলএ, আমডাঙ্গার পঞ্চায়েত সমিতির সভাপতির হাতে আমরা নওশাদ সিদ্দিকীর ছবি আর পেন তুলে দেবো। এই কর্মসূচি আমরা 2026 নির্বাচনের আগে আমরা স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে নেব। এই দায়িত্ব আমি রাকেশ বেলা নিলাম। এই পেন তুলে দেওয়া থেকেই আমরা আমডাঙ্গাকে সন্ত্রাস মুক্ত করার লড়াই শুরু করব এবং আগামী দিনে এই আমডাঙ্গার প্রতিটা ছাত্রছাত্রীর হাতে কলম তুলে দেবে আমরা স্টুডেন্টস ফ্রন্ট সেই কর্মসূচিও নেব। আমি শুনছিলাম আরো অনেক কথা, শুনছিলাম এই সাধনপুরের বুকে, শুধু সাধনপুর নয়
এই আমডাঙ্গা বিধানসভা জুড়ে কিভাবে আমাদের বিধায়ক সাহেব এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি তারা শুধু একের পর এক টেন্ডারে দুর্নীতি তো আছেই, প্লাস স্কুলে আমি নিজের রেপুটেশন দিয়েছি স্টুডেন্টস ফ্রন্টের হয়ে, গজবন্ধে স্কুলের পাঁচিল নেই। এই পাঁচিল করার দাবিতে দীর্ঘদিন আগে ডেপুটেশন দেওয়া আছে, আমরা আবার ডেপুটেশন কপি জমা দিয়েছি। আমাদেরকে বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব অত্যন্ত স্নেহ করেন, আমাদেরকে ডেকে বলেছেন টাকা নেই, কিন্তু টাকা আছে দুর্গাপুজোয় প্যান্ডেলে প্যান্ডেলে 1,10,000 করে দেওয়ার টাকা আছে। আর বারাসাত, এখানে সব থেকে বড় হাসপাতাল তো বারাসাত হসপিটাল, এখন মেডিকেল কলেজ। মেডিকেল কলেজে যাবেন, বলবে প্রথমে বলে দেবে বেড নেই, আর যদি বেড থাকে তাহলে বেড কভার নেই, যদি বেড কভার থাকে মশারি নেই, যদি মশারি থাকে ওষুধ নেই, যদি ওষুধ থাকে এক্সরে রিপোর্ট বার করবে তার প্লেট নেই, যদি প্লেট থাকে এক্সরে মেশিন খারাপ, যদি এক্সরে মেশিন খারাপ না থাকে কাগজ নেই। কোনো না কোনো খামতি রয়েছে। আজকে সরকারি হাসপাতালগুলোর এই দুরবস্থা, আজকে সরকারি স্কুলগুলোর এই দুরবস্থা, যেখানে ছাত্ররা যাচ্ছে না এবং গেলেও কি শিখছে তার কোনো হাতা মাথা নেই। শিখবে কি করে? 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল। আমার আপনার স্কুলে, সরকারি স্কুলে যারা পড়াতেন তাদের মধ্যে অনেকে ছিল ভুয়ো শিক্ষক, তারা জাল ডিগ্রি নিয়ে পেয়েছিলেন। আর একজন আপনারা শুনেছেন কিছুদিন আগেই যখন পাড়ায় সমাধান ক্যাম্পের শুরুর দিন, শুক্রবার সম্ভবত ছিল, একজন ভিডিও বলছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা ফেরত দিন, রাস্তা হবে। খুব ভাইরাল হয়েছিল এবি প্রানন্দে, আপনারা অনেকে শুনেছেন নিশ্চয়ই। ওই ভিডিও শূন্য পেয়ে চাকরি পেয়েছেন, পেপারে আছে যে ভিডিওরাও শূন্য পেয়ে চাকরি পাচ্ছে, আচ্ছা মাস্টাররাও শূন্য পেয়ে চাকরি পাচ্ছে, ডাক্তাররাও শূন্য পেয়ে চাকরি পাচ্ছে। তাহলে সেই শিক্ষকের হাতে, সেই ডাক্তারের হাতে, সেই ভিডিওর হাতে আমার আপনার সাধারণ মানুষের সুরক্ষা নিরাপত্তা কোথায়? আজকে নিরাপত্তা নেই বলেই নদিয়ায় কতটা জঙ্গল রাজ একটা রাজ্যে চললে একটা ক্লাস 4-এর মেয়েকে তৃণমূলের দুষ্কৃতীরা বিজয় উল্লাস, বিজয় মিছিল থেকে বোম মেরে সেই মেয়েটাকে খুন করতে পারে এবং এতদিন পরেও তাদের কোনো শাস্তি হয় না। এটা কতটা অরাজকতা একটা রাজ্যে চললে এই ঘটনা ঘটতে পারে। কতটা অন্ধকারের একটা রাজ্য হলে একটা 5 তারা হসপিটাল, একটা হেভি হসপিটাল, কলকাতা রাজ্যিকর মেডিকেল কলেজের মতো হাসপাতালে, সেখানে একজন ডাক্তারি পড়ুয়াকে, একজন মহিলাকে খুন করে ধর্ষণ করা হয় এবং তারপরে প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে সুইসাইড করেছে আপনার মেয়ে, এবং তারপরে এতদিন পরেও, 1 বছর পরেও তার কোনো বিচার হয় না, সেই অপরাধীরা শাস্তি পায় না। বলির পাঠা করা হয় সিভিককে সব জায়গাতেই বলির পাঠা করা হয়। আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা আনিস খান, তাকে যখন বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে পুলিশ খুন করলো তখনও বলির পাঠা করা হয়েছিল সিভিককে। আর ওখানকার যিনি তৎকালীন ওসি ছিলেন, আইসি ছিলেন, দেবব্রত চক্রবর্তী, তাকে মমতা ব্যানার্জি ওখান থেকে আমতা থানা থেকে ক্লোজ করে কদিন দীঘাতে ছুটি কাটতে পাঠিয়ে দিয়েছিলেন দীঘা। ঘুরে এসে তাকে আবার বাগনান থানাতে এসআই হিসাবে ওপেন করে দিয়েছিলেন, যদিও আমরা সেখানে আন্দোলন করে তাকে বাগনান থানা থেকেও ক্লোজ করিয়েছি। তারপর থেকে আমাদের কাছে আর খবর দেয় না যে দেবব্রত চক্রবর্তী কোথায় পোস্টিং হলো, যেখানে পোস্টিং হবে আমরা সেই থানাতে গিয়ে বসে থাকবো, এটা আমরা বলেছিলাম। তবু প্রশাসনের কথা যখন বলছি একেবারে বলে নেবো, আমাদের আমডাঙ্গার প্রশাসন যেভাবে আজকে মিটিং করতে, আমাদেরকে মিটিং এবং মিছিল করতে সহযোগিতা করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই যে তারা নিরপেক্ষতার সঙ্গে এই আমডাঙ্গার বুকে যেভাবে কাজ করছেন। আমরা চাইবো 2026 নির্বাচন তারা এই নিরপেক্ষতার সঙ্গেই আমডাঙ্গার গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এবং তাদের ডিএ যে বাকি রয়েছে সেই লড়াইয়েও তারা আমাদের সঙ্গে পা মেলাবেন এবং আমাদের লড়াইয়ের প্রতি সংগতি রাখবেন, এই আশা আমরা করি। আপনারা দেখেছেন যারা আমাদের স্টুডেন্টস ফ্রন্টকে ফলো করেন যে দীর্ঘ 1 মাস ধরে আমি নিজে 3বার জেলে গেছি, একবার বারাসাত থানা, একবার আপনার লালবাজার সেন্ট্রাল লোকাপ, একবার বিধাননগর সাউথ থানা। 3বার জেলে গেছি। 3বার জেলেই যতগুলো অফিসারের সঙ্গে কথা হয়েছে প্রত্যেকটা অফিসার এসে একই কথা বলেছেন, নওশাদ সিদ্দিকীর মতো মানুষ পশ্চিমবঙ্গে দুটো নেই, নওশাদ সিদ্দিকীর মতো নেতা দুটো নেই। বাস্তব কথা বলছি, শাহিনারে রয়েছে যে কজন আমার সঙ্গে কাস্টডিতে ছিল, প্রতিটা পুলিশ অফিসার, প্রতিটা, তারা কেউ তৃণমূলের দালাল, তারা কেউ সত্যি নিরপেক্ষ, কিন্তু প্রত্যেকে এসে একটা কথাই বলেছেন যে বাবু আর কারোর কথা বলতে পারবো না, নওশাদ সিদ্দিকীর মতো দুটো নেতা হবে না, একমাত্র শিক্ষার কথা তিনিই বলছেন। তাই আমরা হয়তো প্রকাশ্যে তাকে সমর্থন করতে পারবো না, কিন্তু মন থেকে সমর্থন রয়েছে। এটা আমাদের জন্য গর্ব হয় যে আমাদেরকে পুলিশ টানা হিচড়া করে মেরে আমাদেরকে পিজন ভ্যানে তোলে, তারপর নিয়ে গিয়ে সেখানে আমাদের সঙ্গে তারপর ভালো ব্যবহার করেন কাস্টডিতে ঢোকানোর পরে, কিন্তু ওখানে গিয়ে আমাদের নওশাদ সিদ্দিকীর নামে গর্বও করেন। সেই গর্ব নিয়েই আমরা আইএসএফ করি এবং সেই গর্ব নিয়েই আমরা আইএসএফ করব। আমাদের আইএসএফের এটাই গর্ব যে আমাদের নওশাদ সিদ্দিকী যেরকম রয়েছেন, আমাদেরকে অনেকে মুসলিমদের দল বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন, আমাদের আমডাঙ্গা বিধানসভার অবজারভার রয়েছেন বিশ্বজিৎ মাইতি। আজকে এটা ওদের বিভাজনের রাজনীতি,
এটা নরেন্দ্র মোদীর বিজেপি থেকে শুরু করে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের, আর বিশেষ করে তো আমাদের বিজেপির সবচেয়ে বেশি সাম্প্রদায়িকতার রাজনীতি। দেশ থেকে মুসলিমদেরকে তাড়িয়ে দাও, ওয়াকফ সম্পত্তি বেহাত করে নাও, আরো নানান একের পর এক মুসলিমদের উপরে যতভাবে আক্রমণ নামিয়ে আনা যায় ততভাবে আক্রমণ নামিয়ে আনো। এবং মমতা ব্যানার্জি প্রথম দিকে খুব চেঁচামেচি করবেন, ক্যা ছি আরো বিভিন্ন কথা বলবেন, কিন্তু তারপরে গিয়ে দেখবেন আসলে মিলেমিশে এক হয়ে গেছে। যদি এক না হয় তাহলে একের পর এক কেসে সিবিআই মুখ বুজে বসে থাকে, একের পর এক কেসে সিবিআই ফেল হয়, একের পর এক কেসে সিবিআই কে কোথাও খুঁজে পাওয়া যাবে না। আজকে আপনারা দেখেছেন 14 তারিখ রাতে, যখন 9 তারিখে এই ঘটনা ঘটেছিল, 14 তারিখ রাতে আর.জি.কর মেডিকেল কলেজের মতো হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ড ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল পুলিশের সামনে। পুলিশ গিয়ে বাথরুমে লুকিয়েছিল। আমার কাছে মানে তখন আমি রাত্রির 1টা-1:30 বাজে আমি লাইভ দেখছিলাম যে পুলিশ দৌড়ে পালাচ্ছে, আর কিছু মাতাল গাঁজাখোর তারা হাতে লাঠি নিয়ে কার নির্দেশে গিয়েছিল আমরা এখন জানতাম। আমরা সবাই জানি, কিন্তু প্রকাশ্যে আমরা জানি না। আমরা দেখেছি কিভাবে, আমি শুধু ভাবছি ওই এমার্জেন্সি ওয়ার্ডে ধরুন আমার আপনার বাড়ির, আমার মা বা আপনার বাড়ির কেউ ওখানে ভর্তি, সেই সময় এমার্জেন্সিতে নিয়ে গেছেন, আর ওইভাবে লাঠি নিয়ে চড়াও হয়েছে, এমার্জেন্সি ওয়ার্ড ভেঙে তছনছ করে দিচ্ছে। কোথায় আমাদের সুরক্ষা? যদি হাসপাতালের মধ্যে আমার আপনার পরিবারের অসুস্থ মানুষটার সুরক্ষা না থাকে, আমার আপনার সুরক্ষার কোথায় থাকবে? তাই আজকে আমডাঙ্গার মানুষের নিরাপত্তার দাবিতে এবং আমডাঙ্গার শান্তি সম্প্রীতি এবং বিশেষ করে হিন্দু মুসলিমের সৌভ্রাতৃত্ব বজায় রাখার দাবিতে আপনারা দেখেছেন বিজেপি যতই সাম্প্রদায়িক রাজনীতি খেলুক না কেন, শেষ টেস্ট ম্যাচে আপনারা দেখেছেন কিভাবে প্রসিদ্ধ কৃষ্ণা সিরাজ দুজন মিলে হিন্দু মুসলিম যৌথ আমাদের মাঠে, ইংরেজের মাঠে ব্রিটিশ বধ হয়েছে। এই দেশ থেকে ব্রিটিশ তাড়িয়েছিল হিন্দু মুসলমান মিলে, আর ব্রিটিশের মাঠে গিয়ে, ব্রিটিশের জমিতে গিয়ে ওই পিছে দাঁড়িয়ে মোহাম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণ আর মোহাম্মদ, তারা দুজন মিলে আমাদের ভারতকে রিপ্রেজেন্ট করে ভারতের জন্য ট্রফি নিয়ে এসছেন, ম্যাচ ড্র করেছেন। এটাই ভারতবর্ষের ঐতিহ্য, এটাই আমডাঙ্গার ঐতিহ্য। আমডাঙ্গার এই ঐতিহ্যকে বজায় রাখতে হবে। তাই আমি আরো একবার এই কথা বলে, আরো বক্তারা রয়েছেন, দীর্ঘায়িত করব না আমার বক্তব্য, এই কথা বলে আমার বক্তব্য শেষ করব। 2026-এ এই আমডাঙ্গা থেকে ইংরাজি না পারা এমএলএ নয়, যিনি বিধানসভার অর্ধেক অধিবেশনে উপস্থিত থাকেন না সেই এমএলএ নয়, যিনি আমডাঙ্গার মানুষের হয়ে কোনো কথা বলেন না বিধানসভায় গিয়ে সেই এমএলএ নয়, যিনি কোনো উন্নয়নের কাজ করতে পারেননি আমডাঙ্গায় সেই এমএলএ নয়। এমন এমএলএ নির্বাচিত করুন যিনি এমএলএ নওশাদ সিদ্দিকীর পাশে গিয়ে আগামী বছর যখন বিধানসভা শুরু হবে প্রতিটা বিধানসভায় উপস্থিত থেকে আমডাঙ্গার সাধারণ মানুষের, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের চাহিদার কথা বিধানসভায় তুলে ধরবেন। মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে প্রশ্ন করবেন, প্রত্যেকটা মন্ত্রীর চোখে চোখ রেখে প্রশ্ন করবেন। সেই বিধায়ককে আমাদের রামডাঙ্গা থেকে নির্বাচিত করতে হবে আগামী 2026-এ। সেই বিধায়ক আইএসএফ থেকে আমাদেরকে নির্বাচিত করতে হবে। পারবো তো? আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। সকলকে সংগ্রামী অভিনন্দন এবং আরো একবার পুলিশ প্রশাসনের বন্ধুদেরকে শুভেচ্ছা জানাবো, ধন্যবাদ জানাবো। আমি আমার বক্তব্য শেষ করলাম।